বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটের আজকের আলোচ্য বিষয় দ্বাদশ রাশির নাম এবং তাদের অধিপতি গ্রহ এবং কোন রাশিতে জন্ম নিলে জাতকের কি নাম রাখা উচিত। এই যে দেখছেন ন্যাটাল চার্ট, এই ন্যাটাল চার্টের 12টি ভাব বা 12টি ঘর, যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই মেষ থেকে মীন পর্যন্ত 12টি ঘর, এই 12টি ঘরের 12টি রাশি ধরা হয়। তাহলে রাশি কটি? মোট 12টি। এবারে আপনাদের সাথে যে পরিচয়টা করাবো তা হলো এই দ্বাদশ রাশির অধিপতি গ্রহ কে কে। যেমন মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃষ রাশি অধিপতি শুক্র, মিথুন রাশি অধিপতি বুধ, কর্কট রাশি অধিপতি চন্দ্র, সিংহ রাশি অধিপতি রবি, কন্যা রাশি অধিপতি বুধ, তুলা রাশি অধিপতি শুক্র, বৃশ্চিক রাশি অধিপতি মঙ্গল, ধনু রাশি অধিপতি বৃহস্পতি, মকর রাশি অধিপতি শনি এবং কুম্ভ রাশি অধিপতি শনি, মীন রাশি অধিপতি বৃহস্পতি। আমি জানি আপনাদের এইভাবে মনে রাখতে একটু কষ্ট হতে পারে, সেই কারণে আপনাদেরকে একটি গল্প শোনাই। এই গল্পটি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্বাদশ রাশির অধিপতি গ্রহের নাম মনে রাখতে পারবেন। বোর্ডের দিকে ভালো করে খেয়াল করুন। ধরে নিন এই দ্বাদশ রাশি, এই দ্বাদশ রাশি মানে হচ্ছে ধরে নিন একটা পিৎজা। পিৎজা খেয়েছেন নিশ্চয়ই। একটা গোল রুটিকে বহু খণ্ড করে আপনারা ছোট ছোট আকার করে নিয়ে সেটাকে খান, এটা হচ্ছে পিৎজা। তাহলে একটা পিৎজাকে ধরুন 12টা খণ্ড করা হয়েছে। এর মধ্যে গ্রহ কটি? প্রথম দিনই শিখিয়েছি 9টি গ্রহ। তাহলে এই 9 জন মিলে এই 12টি পিৎজা খাবে। এবারে আপনাকে যেটা মনে রাখতে হবে যে বনের রাজা বা পশুর রাজা কে? সিংহ। আর একটা জিনিস মনে রাখবেন, এই রবি আছে বলেই এই পৃথিবীতে প্রাণ আছে। তাহলে রবিও কিন্তু কোনো না কোনো দিক থেকে অবশ্যই সে রাজা। যেমন দেশে রাজা আছে বলেই এই সুন্দর দেশে আমরা রয়েছি। প্রত্যেকটি দেশে কেউ না কেউ রাজা থাকে। তাহলে যেমন বনের রাজা হচ্ছে সিংহ, আমাদের পৃথিবীর রাজাকে রবি। তাহলে দেখুন রবি আর সিংহ এর সাথে মিল পেয়ে গেলেন। এবারে বলুন তো বুদ্ধি করে, তাহলে সিংহ রাশির অধিপতিকে? ঠিক ধরেছেন, রবি। তাহলে রবিকে এবারে আমরা যদি পিতা ধরি, পিতা তখনই
পরবর্তী প্রজন্মকে নিয়ে আসতে পারে যখন তার সাথে একজন নারী থাকে, অর্থাৎ মা থাকে। দেখবেন তার জন্য আমরা বলি চন্দ্রমা। তাহলে পিতার পাশে, অর্থাৎ সিংহের পাশে কোন রাশি পেয়েছেন? সিংহের আগে দেখবেন বিবাহের সময় দেখেছেন নারীকে আগে দেওয়া হয়, তার পেছন পেছন পুরুষকে দেওয়া হয়, দিয়ে 7 পাকে ঘোরানো হয়। ঠিক একইভাবে নারীকে ধরুন আগে রাখা হয়েছে, মাকে আগে রাখা হয়েছে। তাহলে সিংহের আগে কে? কর্কট। তাহলে কর্কটের অধিপতিকে চন্দ্র। তাহলে আপনারা রবি আর চন্দ্রের ঘর, এটা যেন আর জীবনে ভুল না হয়, এটা মাথায় রাখবেন। রবি হচ্ছে ইন্টারন্যাশনাল পিতা, আর চন্দ্র হচ্ছে ইন্টারন্যাশনাল মা, তাই চন্দ্রমা। এবারে এই স্বামী স্ত্রীর যখন মিলন হলো, তখন তাদের 2টি সন্তান, অর্থাৎ যমজ সন্তান সৃষ্টি হলো বা জন্ম নিল। সন্তান যখন ছোট থাকে তখন তার ভেতর শিশু সুলভ আচরণ থাকে। তাহলে শিশু বলতে আমরা কি বুঝি? বুধ। যেমন দেখবেন আপনার যত দুঃখ কষ্ট হোক, আপনি যদি সবুজ রঙের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করেন, দেখবেন মনটা কিন্তু ভালো হয়ে যায়। তেমন ছোট্ট শিশু দেখতে কেমন সেটা বড় কথা না, আপনি শিশুকে দেখলেই দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে, মনে হবে একটু আদর করি। তাহলে বুধের রং সবুজ, ছোট্ট শিশু। তাহলে এই যে রবি আর চন্দ্র, এর দুপাশে হচ্ছে কে আছে? একদিকে চন্দ্রের পাশে আছে মিথুন, রবির পাশে আছে কন্যা। এদের অধিপতি কে হলো? বুধ। এবার আজকে যে ছোট শিশু, আগামী দিন সে তো আস্তে আস্তে বড় হবে, তার ভেতরে যৌবন আসবে, তার ভেতরে হরমোন চেঞ্জ হবে। তার মানে সে কিন্তু যৌবনে পা রাখলো, অর্থাৎ শুক্রের অধীনে চলে গেল। এদিকের বুধ অর্থাৎ কন্যার পরে তুলা রাশি, সেও শুক্রের অধীনে। এদিকে মিথুনের আগে দেখুন বৃষ রাশি, সেও শুক্রের অধীনে। তাহলে ছোট্ট শিশু, তার ভেতরে যৌবন আসলো। এবার সেই যৌবনটাকে তো শুধু নিয়ে বসে থাকলে হবে না, তাকে বাস্তব জীবনে কর্ম করতে হবে, সাহস থাকতে হবে, তার দাম্পত্য জীবনে পা রাখতে হবে। তাই বলে না যে বিবাহ অনুষ্ঠানগুলো কি বলে? বলে মঙ্গল কর্ম। তাই এই বুধ, তারপর শুক্র, তারপর মঙ্গল, অর্থাৎ এদিক থেকে যেমন মিথুন, বৃষ, তারপরে চলে আসলো মেষ। এই মেষের অধিপতি যেমন মঙ্গল, ঠিক একইভাবে কন্যা, তুলা, বৃশ্চিক, তার অধিপতিও কিন্তু মঙ্গল। তাহলে আস্তে আস্তে ছোট্ট শিশু যৌবনে পা রাখলো, কর্মজীবনে পা রাখলো, দাম্পত্য জীবনে পা রাখলো, তার কিন্তু দেখতে দেখতে অনেকটা বয়স হয়ে গেল। অর্থাৎ তার জীবনে কিন্তু অনেক রকমের জ্ঞান সঞ্চয় হতে থাকলো। এই জ্ঞানের অধিকারক গ্রহকে বৃহস্পতি। এগুলো ভুলবেন না, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি, গল্পটা শুনুন, মনে থাকবে। তাহলে তার জীবনে অনেক জ্ঞান সঞ্চয় হলোই। অর্থাৎ এদিক থেকে মিথুন, বৃষ, মেষ, তারপরে দেখুন মীন, তাহলে তার অধিপতি যেমন বৃহস্পতি। এদিকে কন্যা, তুলা, বৃশ্চিক, তারপরকে ধনু, তার অধিপতিও হচ্ছে বৃহস্পতি। দেখতে দেখতে বয়সটা অনেক হয়ে গেল, আস্তে আস্তে বার্ধক্যে পা রাখা শুরু হলো। তাই দেখুন বৃহস্পতির পরে এই দিকেও শনি, বৃহস্পতি পরে ওই দিকেও দেখুন শনি। যেমন মিথুন, বৃষ, মেষ, মীন, তারপর হচ্ছে কুম্ভ, তার অধিপতি শনি। এদিকেও কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর,
তার অধিপতিও শনি। তাই এই যে বয়স্ক মানুষরা যেমন এক একটা কাজ করেন অনেক ধৈর্যের সাথে, একটু ধীর গতিতে, তাই শনি হচ্ছে লেট মুভিং প্ল্যানেট। মানুষের বাস্তব জীবনের সাথে কতটা মিল সেটাকে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দ্বাদশ রাশির নাম এবং সেই রাশির অধিপতির নাম। এবার আসুন আপনাদেরকে বলি যে এই দ্বাদশ রাশিতে কোন রাশিতে জন্ম নিলে জাতক বা জাতিকার কি নাম রাখা উচিত। যেমন মেষ রাশি অ লা, বৃষ রাশি ব হস্যৌ, মিথুন রাশি কয়াকার ছয় লিখুন, কর্কট রাশি ডয়াকার হয়রস্যি, সিংহ রাশি ট ম, কন্যা রাশি প ঠ, তুলা বয়শূন্য ত, বৃশ্চিক রাশি দন্তের নয় আকার 29 জয় একার, ধনুরাশি ধ ভয়রস্যি, মকর রাশি ক্ষয় চন্দ্রবিন্দু ওকার বর্গের জয় একার, কুম্ভ রাশি দন্তেশ্ব গয়রেপ একার, মীন রাশি চয় আকার দ। এগুলো কেন লিখিয়েছি আপনাকে? আমি শুধু অ ল ব তারপরে ক ছ ড হ এরমভাবে যদি বলতাম আপনার মনে থাকতো না। এটাকে ছন্দে পড়ুন, দেখবেন বেরিয়ে যাবে। দুটো করে অক্ষর নিয়ে একটা করে রাশি ধরবেন। যেমন আগেকার দিনে গ্রাম্য ভাষায় মানুষ বেশি ব্যবহার করতেন। তাই মনে করুন কোনো একজন বয়স্ক মানুষ, তিনি তার ছেলে বউকে ডাকছে, বলছে এবার গোনা শুরু করুন। কিভাবে ডাকছে? বলছে অলা বউ কাছে ডাহি, টম মানে টম হচ্ছে ওর নাতি, বলছে টম পঠরত না যে, মানে পড়াশোনা করছে না যে, ধোবি খোঁজে স্বর্গে চাঁদ, মানে ওরা জাতিতে ধোবি, তা বলছে ধোবি খোঁজে স্বর্গে চাঁদ, মানে পড়াশোনা করছে না নাতি, ও কি করে অত বড় হবে। তাহলে আপনারা মনে রাখবেন কি করে? মনে রাখবেন এইভাবে, অলা বউ কাছে ডাহি, টম পঠ রত না যে, ধোবি খোঁজে স্বর্গে চাঁদ। দেখুন দ্বাদশ রাশিতে কি কি নাম হওয়া উচিত জাতক বা জাতিকার, সেটা আপনারা পেয়ে গেছেন। যেমন অ দিয়ে অমল, অন্বেষা, মানে যদি মেষ রাশিতে কেউ জন্ম নেয় তাহলে অ দিয়ে হবে অমল, অ দিয়ে হবে অন্বেষা, ল দিয়ে লতিকা, লালটু, বোঝা গেল। যদি বৃষ রাশিতে হয় তাহলে ব দিয়ে নাম রাখবেন, হর্ষ দিয়ে নাম রাখবেন। যেমন কি হতে পারে? ববিতা, বাবুলাল, উর্মিলা, উজ্জয়িনী, উদয়, বোঝা গেল। এইভাবে আস্তে আস্তে শিখতে হবে। পরের দিন আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটি সুন্দর ক্লাস। তবে আমি ছোট ছোট ক্লাস আপনাদেরকে কেন দিচ্ছি? ক্লাসটা ছোট হতে পারে, সময়টা বড় কথা নয়, মনে রাখাটাই হচ্ছে বড়। আমার কাছে কথা একটু একটু করে শিখুন, কিন্তু সম্পূর্ণটা ভালো করে শেখার চেষ্টা করুন। কোনো জায়গায় যেন অর্ধেক শিখবেন না, কারণ অর্ধেক জ্ঞান কখনোই সফলতা দেয় না।
ভালো থাকুন। আগামী দিন আবার দেখা হচ্ছে আপনাদের নতুন ক্লাসে।